রুবিনা রাতের বেলা ঘুমিয়েছিল। ওর ঘরটা দুতলায় ছিল। উনি জানালার দিকে মুখ করে ঘুমিয়েছিলেন। হঠাৎ তার ঘুম ভেঙে যায় আর ওনার চোখ জানালার দিকে যায়। উনি খেয়াল করলেন জানালার কারো মুখ দেখা যাচ্ছে। কে এখানে? কে? যারা নাকি? এ কথা বলার সাথে সাথেই জানালার পাশ থেকে সেই মুখটা সরে গেল। রুবিনা উঠে তাড়াতাড়ি করে জানালার কাছে গেল। কে? কে এখানে? যারা তুমি নাকি? কথা বলছো না কেন? উনি জানালার কাছে গিয়ে কাউকে দেখতে পেলেন না। আশেপাশে আশেপাশে খুঁজতে লাগলেন, কিন্তু কাউকেই পেলেন না। তারপর উনি গিয়ে শুয়ে পড়লেন। কিন্তু সেদিন রাতে তার আর ঘুম আসে না। পরের দিন সকালে উনি রাবেয়াদের বাড়িতে যায়। আরে রুবিনা, এত সকাল সকাল যে কি মনে করি? ঘরে কি চিনি চা পাতা শেষ হয়ে গেল? বলো। আরে না না, চিনি না, আমার মেন্টাল পিস শেষ হয়ে গেছে। আরে মেন্টাল পিস এটা আবার কি? কোনো নতুন ধরনের খাবার নাকি? আরে মেন্টাল পিস মানে মানসিক। ছাড়ো ছাড়ো, তুমি এসব বুঝবে না। তোমার বৌমাকে ডাকো। বৌমা, ও বৌমা, তোমার রুবিনা কাকিমা দেখা করতে এসেছে, একটু বাইরে এসো তো। যারা চোখ ডলতে ডলতে বাহিরে চলে এলো। কি হলো রুবিনা কাকিমা, ডাকলে কেন? আমি তো ঘুমোচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, রাতের বেলা লোকের জানালা দিয়ে তাকালে এরকম বেলা পর্যন্তই ঘুম হবে। লোকের জানালা দিয়ে তাকানো মানে কি বলছেন আপনি কাকিমা? এ কি রুবিনা, তুমি এসব কি বলছো আমার বৌমার নামে? কাল রাতে পরিষ্কার আমি তোমার বৌমাকে আমার জানালার পাশে দেখেছি। এই নিয়ে 3বার আমি আমার জানালার পাশে তোমার বৌমাকে দেখেছি, বুঝলে? কি আপনার জানালার বাহিরে? কিন্তু আপার ঘর তো দুতলায়। তাই তো, আমার বৌমা কি এখানে উড়ে যাবে নাকি জাদুর সাহায্যে পা লম্বা করে? রুবিনা চুপ করে গেল। ওকে চুপ করা দেখে রাবেয়া বলে উঠল, রুবিনা, তুমি তো ঘুমাচ্ছিলে, তাহলে তুমি হয়তো স্বপ্ন দেখেছো। যাও বাড়ি যাও, গিয়ে চা খাও। না না, আমি চা বানিয়ে নিয়ে আসছি। রুবিনা কাকিমা, তুমি আমার হাতেরই চা খাবে কেমন? কোনো প্রমাণ ছিল না বলে রুবিনা দেবী চুপ করে গেলেন। কিন্তু তার ভালো করেই মনে আছে যে উনি যারাকেই দেখেছিলেন। কিন্তু যারা এটা কিভাবে করতে পারে, এটা কিছুতেই রুবিনা দেবী বুঝে উঠতে পারছিলেন না। যারার বিয়ে মাত্র 2 সপ্তাহ হয়েছে। যারা রাবেয়া দেবীর ছেলে রায়হানকে বিয়ে করেছে। ওদের লাভ ম্যারেজ হয়েছিল, কিন্তু ওদের দেখা হয়েছিল মাত্র 1 মাস আগে। বিয়ের পর যারা যখন বাড়িতে আসে, তাকে দেখে রুবিনা দেবীর একটুও ভালো লাগেনি। যারার চেহারায় আলাদা একটা জটিলতা ছিল। রুবিনা দেবী মনে মনে ভাবতে লাগলেন, এই মেয়েকে দেখে আমার কেমন অদ্ভুত লাগছে, কেন জানি না মনে হচ্ছে একে কোথাও দেখেছি। রুবিনার মনে একটা সন্দেহ ছিল। যাই হোক, কিছুদিন সবই ঠিকঠাক ছিল। কিন্তু একদিন যখন রাত্রেবেলায় সে জানালায় যারাকে দেখতে পায়, তখনই সে ভয় পেয়ে যায়। কিন্তু সে ব্যাপারটাকে সেরকম কোনো গুরুত্ব দেয়নি। তারপর থেকে 2-3 দিন পরপরই উনি জানালার বাহিরে যারাকে দেখতে পায়। আর তারপরেই উনি রাবেয়া দেবীর বাড়িতে যান যারার সাথে দেখা করতে। কিন্তু যারা আর রাবেয়া দেবীর মধ্যে এই ব্যাপারটা হেসেই উড়িয়ে দিলেন। ওদের জায়গায় অন্য কেউ হলেও ব্যাপারটা হেসেই উড়িয়ে দিত। এরকম কি সত্যিও কিছু হতে পারে? কিন্তু রুবিনা দেবীর মনে একটা ভয় কাজ করছিল। আমাকে এই মেয়ের রহস্য সম্পর্কে জানতেই হবে, না জানলে আমি রাতে ঘুমাতে পারবো না। রুবিনা দেবী বাড়িতে একাই থাকতেন। 5 বছর হয় তার স্বামী মারা গেছেন। রুবিনার কোনো সন্তান ছিল না, কিন্তু এমনিতেই উনি বড়লোক ছিলেন। ঘরে তো সব সময় 4-5 লাখ টাকার মতন ক্যাশ থেকেই যেত। আর সোনার গহনা তো এদিক ওদিক ছড়ানো থাকতো। কিন্তু এর আগে রুবিনা দেবীর সাথে এরকম কখনোই হয়নি। তিনি এরকম ভাবে কখনোই ভয় পাননি। উনি সারা রাতি ঘুমাতে পারলেন না।
শুধু জানালার দিকে বাহিরে তাকিয়ে থাকলেন, কিন্তু তাতে কিছুই দেখতে পেলেন না। পরের দিনও একই ঘটনা ঘটল, কিন্তু তৃতীয় দিন উনি যখন বসে বসে ঝিমোচ্ছিলেন, ঠিক তখনই জানালার দিকে তাকিয়ে দেখলেন কারো মুখ যেন সরে গেল। ও তো যারাই, আমি জানি না ও আসলে কি চায়। আমি কোথাও যেন ওকে দেখেছি, আমার ঠিক মনে পড়ছে না। রুবিনার আর ঘুম আসলো না। খুব সকাল সকাল উনি এক কাপ চা নিয়ে টিভির সামনে বসে পড়লেন। একটু খবর দেখে নিই বাবা। রুবিনা দেবী টিভি চালিয়ে নিউজ চ্যানেল দেখে চমকে যায়। নিউজ রিডার বলছিলেন যে, বৃদ্ধ ও বাচ্চারা আপনারা থাকবেন একটু সাবধানে, আপনার ঘরে হতে পারে চুরি। আমরা ওই চোরের মুখ এখনো দেখিনি, কিন্তু আমরা জানি সেই চোর কোনো পুরুষ নয়, বরং একজন মহিলা। স্পেশালি একা বৃদ্ধ মহিলাদের টার্গেট বানাই। এর সাথে এসেছে আরও এক আজব খবর। ওই মহিলা নিজের পা 10 ফুট অবধি লম্বা করতে পারে। তিনি জাদুর সাহায্যে কিভাবে তার পা লম্বা করে তা আমরা এখনো জানি না। তবে যে বাড়িতে টার্গেট করে সে বাড়িতেও যায় আলাদা আলাদা রূপ নিয়ে। বাড়ির কাছের লোক কখনো কখনো বাড়ির ছেলের সাথে বিয়েও করে নেয়। এই শুনেই রুবিনা শিউরে উঠলেন। তার কিছু মনে পড়ে গেল। আরে আমার মনে পড়ে গেছে, 2 মাস আগে আমার কাছে একটা মেয়ে এসেছিল কাজ চাইতে। আমি তাকে তাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু ওই মেয়েটা তো ডাইনি ছিল, তাই মুখটা খুব চেনা চেনা লাগছিল। হে ভগবান, আমাকে ফাঁসাতে না পেরে ওর রাবেয়ার ছেলেকে বিয়ে করে নিল। যদি এ আমার বাড়ির কাছে থাকতে পারে তাহলে এখনই আমাকে পুলিশ স্টেশনে যেতে হবে। রুবিনা দেবী তখনই পুলিশ স্টেশন গিয়ে পুলিশকে সবকিছুই খুলে বললেন। পুলিশরা নর্মাল ড্রেস পরে বাড়ির আশেপাশে লুকিয়ে থাকে। রাতের বেলা রুবিনা ঘুমের নাটক করলে তখনই যারা বাহিরে এসে পা লম্বা করতে থাকে। এইদিকে পুলিশরা তাড়াতাড়ি এসে যারার দুটো পাই চেন দিয়ে বেঁধে দিল। এবার তোর কি হবে, লম্বা পাওয়ালা ডাইনি? ছেড়ে দাও আমাকে। আমার প্রথম থেকেই ওর উপরে সন্দেহ ছিল। আপনারা ওকে নিয়ে যান, ও অনেক নিরপরাধ লোকের ক্ষতি করেছে। তারপর পুলিশ যারাকে ধরে নিয়ে যায়। এরপর থেকে কেউই লম্বা পাওয়ালা ডাইনিকে দেখতে পায় না, কারণ ওকে সারা জীবনই জেলে কাটাতে হবে। আর অন্যদিকে রাবেয়া রুবিনাকে জড়িয়ে ধরে, কারণ রুবিনাই তো রাবেয়াকে এই বিপদ থেকে বাঁচিয়েছিল। এরপর থেকেই সব বয়স্ক এবং বৃদ্ধ লোকেরা খুশিতে এবং নির্ভয়ে তাদের জীবন কাটাতে থাকে। এই নাও, আজকে খেজুর গাছ থেকে অনেকগুলো রসের হাঁড়ি পেরে নিয়ে এসেছি। নাও, এগুলো জাল দিয়ে গুড় বানিয়ে নাও তো। সেই গুড় নিয়ে আবার আমাকে তো হাটে যেতে হবে। এতগুলো রসের হাঁড়ি এনেছো পরেশ? তুমি তো খুব ভালো করেই জানো আমি এত ভালো গুড় বানাতে পারি না। আমি তোমাকে কত করে বলছি আমার জন্য একটা ঝি নিয়ে আসো, যে আমার হাতে হাতে কাজগুলো একটু এগিয়ে দিবে। ঝি? কিসের ঝি? একজন ঝি রাখতে কত খরচ হয় তুমি জানো? আর তুমি একজন গুড়ওয়ালার বউ হয়ে গুড় বানাতে পারো না? তোমার লজ্জা করে না এই কথা বলতে? যাও, এক্ষুনি গুড় তৈরির কাজে লেগে পড়ো। যদি গুড় খারাপ হয় তবে এই গুড়ের মধ্যে তোমাকে ডুবিয়ে আমি মারবো। যাও, এক্ষুনি যাও, এখানে দাঁড়িয়ে না থেকে কাজে লেগে পড়ো। মা বাবা কেন যে এমন নিষ্ঠুর স্বামীর হাতে আমাকে তুলে দিল? সারাদিন গালিগালাজ আর মারধর খেতে আমার জীবন চলে যাচ্ছে। এত করে বলি গুড় বানাতে পারি না, তবুও সে বুঝতেই পায় না। হায় রে, এই জীবন থেকে কি আমি আর মুক্তি পাবো না? বিনোদা এসব বলতে বলতে বেখেয়ালি রস নাড়তে নাড়তে রসের কড়াই চুলা থেকে পড়ে যায়, আর রসগুলো সব মেঝেতে ছিটিয়ে যায়। হায় হায়, একই সর্বনাশ হলো। আমি এটা কি করে ফেললাম? সব রস ফেলে দিলাম। আজ পরেশ আমাকে মেরেই ফেলবে। এবার কি দিয়ে আমি পরেশকে ঘোর বানিয়ে দিব?
হায় রে কপাল আমার, সব আমার কপালের দোষ, সব আমার কপাল। বিনোদা, রান্নাঘরে জানি কি পড়ার শব্দ পেলাম। হায় হায় মুখপুরি, এ কি করেছিস তুই? চুলা থেকে রসের কড়াই ফেলে দিয়েছিস? কত কষ্ট করে রস জোগাড় করে এনেছিলাম, সব রস তুই ফেলে দিয়েছিস? আজ আর তোর রক্ষে নেই অলক্ষী। ওগো মেরো না গো, মেরো না। কি করেছে, রসগুলো চুলা থেকে পড়ে গেল, আমি বুঝতেই পারিনি। ওগো ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার হাতে পায়ে পড়ছে। লাগছে, আমার প্রচন্ড লাগছে, আর মেরো না আমায়। তুই ইচ্ছে করে ফেলে দিয়েছিস যাতে তোর গুড় বানাতে না হয়। অলক্ষী, আমি অত কিছু বুঝি না। তুই যেখান থেকে পারিস আমাকে গুড় এনে দে, সেই গুড় নিয়ে আমি হাটে বিক্রি করতে যাব। কিছুক্ষণের মধ্যে যদি আমি গুড় না পেয়েছি তবে আজ তোর এই বাড়িতে শেষ দিন। পরেশ যখন তার বউকে মারছিল তখনই একটা পরী জানালা দিয়ে সে উকি মেরে সব দেখতে পায়। তখনই পরী রান্নাঘরে বিনোদার সামনে এসে হাজির হয়। কি গো বিনোদা, তোমার স্বামী তোমাকে ওইভাবে মারলো কেন গো? আহারে, বলো, খুলে বলো আমাকে, কি হয়েছে? কপালে আমার আগুন লেগেছে গো পরী, আগুন লেগেছে। কি আর বলবো তোমাকে, আমাকে আমার স্বামী কেন মেরেছে তুমি কি জানতে চাও? ঠিক আছে, বলছি তোমাকে, তবে শোনো। ও, এই ব্যাপার। শোনো বিনোদা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। তুমি গুড় বানাতে পারো না তো আমি প্রতিদিন আমার জাদু দিয়ে তোমাকে গুড়ের হাঁড়ি দিব। তুমি সেই গুড় তোমার স্বামীকে দিবে, আর সেই গুড় তোমার স্বামী বাজারে নিয়ে গিয়ে বিক্রি করবে। আর খবরদার, আমি যে তোমাকে গুড় দিচ্ছি এ কথা যেন তোমার স্বামী জানতে না পারে। এরপর পরই জাদু করে এক হাঁড়ি গুড় নিয়ে আসে, আর বিনোদা সেই গুড় নিয়ে পরেশের সামনে যায়। এই নাও পরেশ, আমি এক হাঁড়ি গুড় বানিয়েছি, যাও এই গুড় নিয়ে হাটে বিক্রি করে এসো। এ কি বিনোদা, তুমি না সব রস ফেলে দিয়েছিলে? তবে গুড় বানালে কি করে? সত্যি করে বলো, এই গুড় তুমি কোথায় পেলে? যেখানে পেয়েছি না কেন, তোমার গুড় তো তৈরি করে দিয়েছি, এত কিছু তোমাকে জানতে হবে না, বুঝেছো? এ তোমার বানানো গুড় কখনোই হতে পারে না। সত্যি করে বলো, নইলে কিন্তু আবার মারবো তোমাকে। না না, মেরো না আমাকে, আমি বলছি, সব সত্যি কথা বলছি। এগুলো পরীর হাতের গুড়। পরী আমাকে বলেছে আমি তো গুড় বানাতে পারি না, তাই প্রতিদিন আমাকে জাদুই গুড় দিয়ে যাবে। ওরে বিনোদা, এ কি শোনালে তুমি আমাকে? এগুলো পরীর হাতের গুড়? ওরে বিনোদা, এখন যে আমাদের লাভ আর লাভ। শোনো বিনোদা, তুমি প্রতিদিন পরীর কাছ থেকে বেশি বেশি গুড় নিবে, বুঝলে? আমি আর তোমাকে কিচ্ছু বলবো না। পরীর নজর তোমার উপর পড়েছে, তুমি আমার লক্ষ্মী বউ। যদি এই গুড়গুলো পরীর হাতের গুড় বলে বাজারে বিক্রি করি তবে চারিদিকে শুধু টাকা আর টাকা। এ কথা বলে পরেশ বাজারে গুড়ের হাড়ি নিয়ে চলে যায়, আর এভাবে প্রতিদিন পরীর হাতের গুড় বিক্রি করে অনেক টাকা পায়। কিন্তু একদিন পরী বিনোদাকে গুড় দিতে আসে না। এ কি বিনোদা, আজ পরী গুড় দেয়নি তোমাকে? গুড় কোথায়? দাও, আমি গুড় হাটে নিয়ে যাব। না গো, পরী আজ আসেনি গুড় দিতে, মনে হয় পরীর কোনো সমস্যা হয়েছে। থাক না, একদিন গুড় না দিলে তো কি হলো বলো তো? সমস্যা? পরীদের আবার কিসের সমস্যা? গুড় হাটে বিক্রি করতে না নিয়ে গেলে তো কত টাকা ক্ষতি হয়ে যাবে, সে কি বোঝো তুমি? কাল খালি পরী একবার আসুক, ওই পরীকে আমি বেঁধে রাখবো যাতে আর ওরকম অনিয়ম করতে না পারে, বুঝলে? পরেশ, এসব কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। পরী আমাদের দয়া করে এসব দিচ্ছে, আর সেই দয়াকে লোভে পরিণত করছো তুমি। জ্ঞান দিবে না আমাকে, বুঝলে? আমাকে জ্ঞান দিবে না। মহিলা মানুষের জ্ঞান আমার শুনতে একদমই ভালো লাগে না। আমার আগে টাকা, তারপর দয়া। এরপর পরেশ চলে যায়, আর রাত হয়ে যায়। পরের দিন বিনোদা রান্নাঘরে দাঁড়িয়েছিল, আর তখনই সেখানে পরী চলে আসে। বিনোদা, আমি কাল বিশেষ এক কারণে তোমাকে গুড় দিতে আসিনি, সেজন্য আজ তোমাকে অনেকগুলো গুড়ের হাঁড়ি দিব।
এই তো পরি এসে গেছে। এই পরি, তুই গতকাল আসিসনি কেন রে? জানিস আমার কতগুলো টাকা লস হয়েছে? কি বিনোদা, তোমার স্বামী আমার হাতের গুড়ের কথা কি করে জানলো? তোমাকে না নিষেধ করেছিলাম কাউকে না বলতে। গো, আমি বড্ড অসহায় হয়ে বলেছি, তা না হলে যে পরেশ আমাকে মারতে মারতে মেরেই ফেলতো। এইসব কথা বাদ দাও বিনোদা, একটা দড়ি নিয়ে এসো। এই পরীকে বাঁধতে হবে, যাতে এই পরী আর কোথাও না যেতে পারে, আর আমি ইচ্ছে মতো পরীর কাছ থেকে গুড় নিতে পারবো। চুপ করো বলছি। এসব কি বলছো তুমি? হ্যাঁ, তোমার মাথা ঠিক আছে? একজন সাধারণ মানুষ হয়ে তুমি পরীকে বাঁধতে চাইছো? এই ভুলটা খবরদার করো না। আমার কথা শুনবে না? কই দেখি দড়িটা, কই আমার? কি, তুই আমাকে বাঁধবি? লোভী কোথাকার! দাঁড়া, তোকে আমি চরম শিক্ষা দেব। এরপর পরে জাদু করে পরেশকে বিড়াল বানিয়ে দেয়। এ কি করলে পরি? পরেশকে বিড়াল বানিয়ে দিলে। পরেশকে ঠিক করে দাও পরি। আমি জানি পরেশ ভুল করেছে। পরেশ একটা লোভী, কিন্তু সে তো আমার স্বামী বলো। তাকে বিড়াল রূপে দেখতে যে আমার অনেক কষ্ট হচ্ছে। তুমি ওকে ভালো করে দাও পরি। ও শাস্তি পেয়ে নিশ্চয়ই ভুল বুঝবে। ঠিক আছে, আমি পরেশকে বিড়াল থেকে আবার মানুষ বানিয়ে দিচ্ছি। এরপর পরে জাদু দিয়ে আবারও পরেশকে মানুষ বানিয়ে দেয়। আমার ভুল হয়ে গেছে পরি, আমি আর বিড়াল রূপে থাকতে চাই না। আমি কখনোই আর লোভ করব না পরি। আমি যে আমার লোভের চরম শিক্ষা পেয়েছি। পরেশ, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এতেই আমি অনেক খুশি। বিনোদা, তোমার হাতটা একটু সামনে এগিয়ে দাও তো। বিনোদা, আমি তোমার হাতে জাদু দিয়ে দিলাম। আমাকে আর এসে তোমাদের গুড় দিতে হবে না। তুমি এখন থেকে সুন্দর করে গুড় বানাতে পারবে। এই কথা বলে পরি সেখান থেকে চলে যায়। এগিয়ে কি মা, তুমি আমাকে কি না আবারও মাছ দিয়েছো? মাছ আমি খেতে পারি না। এসব আবার তুই কি বলছিস? কি মাছ না খেলে তোর শরীরে শক্তি কোথা থেকে আসবে বলতো? কি হলো, তুমি ওকে কিছু বলছো না কেন? আমি আর কি বলবো বলো তো, কষ্ট করে আমি মাছ ধরে আনি, তবুও কি না তোমরা মাছ খেতেই চাও না। কাল থেকে আমি আর মাছই কিনবো না। কেন বাবা, কেন? তুমি আবার কেন মাছ কিনবে না? আমি তো জানি বাবা, তুমি মাছ খেতে কত ভালোবাসো। মা, তুমি আমার ভাগের মাছটুকু বাবার পাতে তুলে দাও। বাবা মায়ের আধিক্যতা দেখলে আর বাঁচি না। মা, তুই বরং আমার পাতে তুলে দে। তুই যদি কোনো কিছু খেতে না পারিস, সেটা আমার পাতেই তুলে দিবি। দেখ দেখ, তোর মায়ের কি হিংসে হচ্ছে। মায়ের মোটেও হিংসে হচ্ছে না বাবা, তুমি বরং মাছ খাও। এগিয়ে এমন মন মাতানো মাছের গন্ধ কোথা থেকে আসছে? এর আগে আমি যে গ্রামে ছিলাম, সবকটা একদম হাড় হাঁপাতে, কোনো মাছেরই গন্ধ পাইনি আমি। কিন্তু এই গ্রামের তো দেখছি সব রান্নাঘর থেকে মাছের সুগন্ধ আসছে। আরে আরে, এই তো এখান থেকেই তো মাছের গন্ধ আসছে। দেখি তো ভেতরে কি আছে। আমার খাওয়া শেষ, এবার আমি উঠি। সে কি রে, পাতে তো দেখছি ভাত পড়ে রইলো। না মা, তুমি আর আমাকে কিছু খেতে বলো না, আমার যে পেট ভরে গেছে। মেয়েটাকে যেতে দাও না, আমারও যে খাওয়া শেষ, এবার আমিও উঠলাম। আমার হয়েছে যত জ্বালা, কষ্ট করে রান্না করে আমাকে আবার ফেলে দিতে হবে এখন। যাই, এগুলো বরং আমি পরিষ্কার করি। এবার থেকে তোকে আর কোনো কষ্ট করতে হবে না রে। এবার থেকে সব মাছ আমি খাবো, আর এবার থেকে তোদের রান্নাঘরে হবে আমার আশ্রয়স্থল। আর এখন থেকে এই পথ দিয়ে যে মাছ নিয়ে যাবে, সেটা যে আমার হবে। ওই তো সব মাছ আছে। কতদিন পর আমি সুস্বাদু মাছ খাবো। টুমির মা, কোথায় গেলে গো? বাবা, তুমি কিনা আজকে আবারও মাছ কিনে নিয়ে এসেছো? মা দেখলে যে আবারও রাগ করবে। কি আর করবো মা বলতো, বাজারের পাশ দিয়ে তো আমি যাচ্ছিলাম, আর তখন মনে হচ্ছিল এই মাছটা বুঝি আমার দিকেই তাকিয়ে আছে, আর বলছে এই রকিব, এই মাছটা নিয়ে যা। আর বলছে এই রকিব, আমায় নিয়ে যা। মাছ খাওয়ার লোভে তুমি তো দেখছি যা ইচ্ছে তাই বলতে পারো বাবা। কি এই ভর সন্ধ্যায় তুমি আবারও মাছ নিয়ে এসেছো? ধুর, ভালোই লাগে না। আর আসলে বাইরে তো খুব জোরে বৃষ্টি হচ্ছে, তাই আমি ভাবলাম এই বৃষ্টিতে খিচুড়ি আর ইলিশ মাছের ভাজা হলে মন্দ হয় না। তুই কি বলিস রে মা?
হ্যাঁ হ্যাঁ বাবা, একদম ঠিক। একদম কথা বলবি না তুই। একে তো মাছ গলা দিয়ে নামে না, আর কিনা বাবার কথায় সায় দেওয়া হচ্ছে। আমি পারবো না ওসব করতে। এভাবে কেন বলছো বলো তো? আজকের মতো অন্তত রান্না করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে টানা 1 মাস আমি আর মাছই আনবো না। হ্যাঁ মা, বাবা যখন এত করে বলছে রান্না করে দাও না। সুমির কথায় সেলিনা রাগে গজগজ করতে করতে সে মাছটা নিয়ে রান্নাঘরে চলে যায়। আরে আরে, এ তো মনে হচ্ছে তাজা ইলিশের গন্ধ। কতকাল হয়ে গেল আমি যে মাছ খাই না। সেই কবে পাশের গ্রামের মোড়লের বাড়ি থেকে পচা ইলিশ খেয়েছিলাম। সেই পচা ইলিশ খেয়েছি, চি 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 চি, এখনো সেই দুর্গন্ধ মুখে লেগেই আছে। সে যাই হোক, আজকের ইলিশটা মনে হচ্ছে একদম তাজা। দেখি তো একবার মাথাটা ভেতরে দিয়ে। কাজ করতে করতে আমার জীবনটা বেরিয়ে গেল, আর উনি এই ভর সন্ধ্যায় মাছ নিয়ে বাড়িতে হাজির। এসব যন্ত্রণা আমার আর ভালো লাগে না। কই, বটিটা আবার কোথায় রাখলাম? এখানে তো দেখছি না। আমি বরং বাইরে গিয়ে খুঁজে আসি। কত বড় একটা ইলিশ! জলদি করে ইলিশটা পেটে পুরে নেই, নইলে আবার ওই রকিবের বউ এসে আমার মাথাটা খাবে। আহা, কি স্বাদ! সে যেন অমৃত। এবার তো এই রান্নাঘর ছেড়ে আমি কোথাও যাচ্ছি না। রোজ রোজ রকিব মাছ নিয়ে আসবে, আর সেগুলো আমি আমার পেটে চালান দেব। খুব মজা হবে। যাই বাবা, এখন বরং গিয়ে আমি আবারও চালে বসি। আরে আরে, এক্ষুনি তো আমি মাছটাকে এখানে রেখেই গেলাম, কিন্তু এর মধ্যে আবার কি এমন হলো যে মাছটা এখান থেকে উধাও হয়ে গেল? কোথায় গেলে গো? একবার রান্নাঘরে এসো তো। কি হয়েছে কি মা, তুমি এভাবে চেঁচাচ্ছ কেন? ওটা তো তোর মায়ের অভ্যাস, কথায় কথায় সবসময় শুধু চিৎকার চেঁচামেচি। তা বলছি, কি হলো কি? আই শোনো, একদম উল্টো পাল্টা বকবে না, বুঝেছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, কি হয়েছে কি সেটা তো একবার বলো। এক্ষুনি তোমার আনা ইলিশ মাছটা আমি এখানে রেখে বাইরে বটি আনতে গেলাম, আর এসে দেখি মাছটা এখানে নেই। সে কি কথা, এইটুকু সময়ের মধ্যে এত বড় মাছটা কোথায় গেল? আমিও তো সেটাই ভাবছি। সত্যি করে বলো তো, আমার উপর রাগ করে তুমি আবার মাছটা সরিয়ে রাখোনি তো? অত দামি মাছটাকে আমি কেন সরাবো? তাহলে নিশ্চয়ই কোনো বিড়াল এসেছিল। বিড়াল আসলে তো আমার রান্না করা মাছও খেয়ে ফেলতো। দেখি তো সেগুলো আছে কিনা। একে একে, এখানেও তো কোনো মাছ নেই। দেখেছো তো, নিশ্চয়ই কোনো বিড়াল এসেছিল। ওই তো জানালাটা খোলা, দাঁড়াও আমি লাগিয়ে দিচ্ছি। বিড়াল? সব থেকে বড় বিড়াল তো আমি। তোরা যতই আমাকে খুঁজে মর, আমার ডিগিটাও তোরা ধরতে পারবি না। উফ বাবা, এবারে আমি একটু ঘুমিয়ে নেই। বিড়ালটা কি করে এতটুকু সময়ে এত বড় একটা মাছ নিয়ে চলে গেল? তাছাড়া এতটুকু একটা জানালা দিয়ে এত বড় একটা মাছ নিয়ে যাওয়ার কথা নয়। একে কি মা, তুমি চুপ করে আছো যে? কি এত ভাবছো? কি আর ভাববে, আমার মাছ কেনা তো তোর মায়ের পছন্দ না, তাই হয়তো খুশি হয়েছে। মাছটা কাটতেও হবে না আর ভাজতেও হবে না। দেখ সুমি, তোর বাবা আমাকে কতগুলো কথা শোনাচ্ছে। মুখে আমি যত কথাই বলি, তাই বলে কি আমি মাছটা কাটতাম না? হয়েছে হয়েছে, এখন আর কাটতে হবে না। কাল সকালে না হয় আরেকটা মাছ আমি কিনে নিয়ে আসবো। আজ রাতে যা আছে তাই দিয়েই খেয়ে নেবো। কালকের ইলিশটা খুব স্বাদ ছিল। আজও যদি সেরকম একটা ইলিশ মাছ পেতাম তাহলে কিন্তু মন্দ হতো না। আরে আরে, ওটা আবার কে আসছে? ওটা তো রকিব মনে হচ্ছে। কি, ওর হাতে তো আবার দেখছি মাছও আছে। আজকে মজা করে মাছ খাওয়া যাবে। কোথায় গেলে গো? সকাল সকাল কোথায় গিয়েছিলে? হয়েছে হয়েছে, আর খুঁজতে হবে না। এই ধরো, আজও একটা ইলিশ নিয়ে এসেছি। আজ কিন্তু হারালে একদম চলবে না। তুমি আজও আমাকে খোটা দিচ্ছ? না দিয়ে কি আর উপায় আছে? তুমি তো বাজারে যাও না, তাই জানো না একটা ইলিশ কিনতে কত পরিশ্রম করতে হয়। এখন গিয়ে তাড়াতাড়ি মাছটা ভেজে ফেলো তো, খিদে যে আমার পেটটা একদম চোচো করছে। এই ফাঁকে বরং আমি গোসলটা সেরে আসি। আজ আমাকে তককে তকে থাকতে হবে। রোজ রোজ মাছকে চলে গেলে তো চলবে না। কি, বউটা তো যাচ্ছে না। ও না গেলে এমন স্বাদের ইলিশ আমি কি করে খাবো? এই তো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। একে কি মা, তুমি এখানে? বাবা তো ওদিকে তোমাকে ডাকছে। সে কি রে, এই মাত্রই তো আমি তোর বাবার সঙ্গে কথা বললাম। তুই যা, আমি একটু পরেই আসছি। না না মা, তুমি এক্ষুনি যাও, আর আমি এখানে মাছ পাহারা দিচ্ছি। একে কি, তুই আবার এখানে এলি কি করে? তুমি আবার কি বলছো কি মা? আমি তো এতক্ষণ থেকে এখানেই ছিলাম। তাই তো, ও তো এতক্ষণ থেকে এখানেই ছিল। তাহলে আবার আমাকে কে ডাকতে গিয়েছিল? তাছাড়া তুই এখানে থাকলে রান্নাঘরে মাছ কে পাহারা দিচ্ছে? আশ্চর্য তো।
তুমি এসব কি বলছো কি? চলো তো গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমিও যাচ্ছি। ইস কি স্বাদ! এটা তো দেখছি কালকের মাছের থেকেও বেশি স্বাদ। এই রান্নাঘরে এসে আমার বেশ ভালোই হয়েছে। কেউ দেখে ফেলার আগে আমাকে আবারও রান্নাঘরের চালের উপরে গিয়ে বসতে হবে। এ কি এসব আবার আমি কি দেখলাম? শাকচুন্নি! ইস কি ভয়ঙ্কর দেখতে! এবার কি হবে? এর মানে কালকের সব মাছগুলো এ কি, আমার কষ্টের টাকার মাছ তাহলে কিনা এই শাকচুনির পেটে চালান হচ্ছে? আমার যে খুব ভয় করছে বাবা, এই শাকচুনি যদি আমাদেরকেও খেয়ে ফেলে। ভয় পাস না মা, আমি এক্ষুনি গ্রামের সাধু বাবার কাছে যাচ্ছি। এর একটা বিহিত যে একমাত্র সাধু বাবাই করতে পারবে। ভয় পাস না, মাছ যখন খেয়েছে তবে ওই মাছ দিয়েই ওকে বসে আনতে হবে। চল আমার সাথে। একে কি বাবা, তুমি কিনা আবারও মাছ কিনে নিয়ে এসেছো? হ্যাঁ, কারণ ওই মাছ খেকো শাকচুন্নিকে শাস্তি দিতে হলে মাছই লাগবে। যা যা, এই মাছটি এবার রান্না করে রেখে আয়, বাকি কাজটুকু এই মাছই করবে। এই বাড়িটা তো দেখছি মাছের রাজ্য হয়ে গেছে। এতগুলো মাছকে আপিস করে দিলাম, তবু কিনা মাছ নিয়ে আসছে। তাতে আমার কি? মাছ পেলেই তো আমার লাভ। আরে বাবারে, মরে গেলাম। এ আবার কেমন মাছ? আমার গলা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। দেখো বাবা দেখো, শাকচুন্নিটা যন্ত্রণায় কেমন লাফাচ্ছে। লাফাবে তো বটেই, মন্ত্রভূত পানি দিয়েছি ওই মাছে। বাঁচতে চাইলে এক্ষুনি পালা। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। বেশ, আমি তোকে ছেড়ে দিচ্ছি, তবে তোকে কথা দিতে হবে আর কখনো কারো কোনো ক্ষতি করবি না। কথা দিচ্ছি, আমি আর কখনোই কারো মাছ খাবো না। ছেড়ে দাও আমাকে। সাধু বাবা আবারও মন্ত্রভূত পানি তার গায়ে ছিটিয়ে দিল। সাথে সাথে শাকচুন্নি সেখান থেকে উধাও হয়ে গেল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাধু বাবা। হ্যাঁ, এবার তাহলে আমি আসি। নবীনী আর অবনী ছিল দুই বোন। অসুস্থ মাকে নিয়ে তাদের সংসার। গ্রামের এক ছোট্ট কুঠিরে তারা বাস করত। নবীনী ও অবনী, কোথায় গেলি তোরা? এই তো মা, আমি ঘরের সব কাজ শেষ করে পানি নিয়ে এলাম। আর অবনী তো ঘরের পাশে সব ফসলের কাছ থেকে ফসল তুলে বাজারে বিক্রি করতে গেছে। তোদের খুব কষ্ট হয় তাই না রে মা? আমি তো চলার শক্তিও পাই না। বসে বসে তোদের কষ্ট দেখে আমার যে বুকটা ফেটে যায়। মা, তুমি একদম কেঁদো না। আমাদের জন্য তুমি অনেক করেছো, এখন আমাদের সময় এসেছে তোমার জন্য কিছু করার। তুমি বিশ্রাম নাও মা, আর আমি লাউ গাছের মাচাটা শক্ত করে তৈরি করে ফেলি। হায় বিধাতা, আমার মেয়ে দুটো যে সোনার প্রতিমা, তুমি তাদের উত্তম প্রতিদান দিও। ওদের তুমি সুন্দর একটা জীবন দিও। আজ যে বড্ড দেরি হয়ে গেল। নবীনী হয়তো একা একা কাজ সামলাচ্ছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। তখন রফিক মিয়া পেছন থেকে অবনীকে ডাকতে শুরু করলো। অবনী, এই অবনী। রফিক কাকা, সবকিছু ঠিক আছে তো? আপনি আমাকে ডাকছেন যে? আসলে আমার কলা বাগানে কিছু কলার চারা লাগাতে হবে, বুঝলি? তুই যদি লাগিয়ে দিস তবে তোকে 20 টাকা দেবো। 20 টাকা? আচ্ছা, আমি বাজারের থলেটা আমার বাড়িতে রেখে এসে আপনার বাগানে যাচ্ছি। ধন্যবাদ কাকা, আপনি যে অনেক বড় উপকার করলেন। অবনী চলে গেল। রফিকও হাসি মুখে বাগানে এলো। যেখানে সকলেই 50 টাকা চাচ্ছিল, সেখানে 20 টাকাতে আমার কাজ হয়ে গেল। একেই বলে ব্যবসায়ী। কাকা, আমি এসেছি। হ্যাঁ হ্যাঁ, নে নে, এবার কাজটা শুরু কর দেখি। আমি ওইখানটায় বসলাম। অবনী একে একে সব কয়টা কলা গাছই লাগিয়ে ফেললো, কিন্তু একটা আধমোড়া কলা গাছ বেঁচে গেল। কাকা, আমি যে সব গাছ লাগিয়ে দিয়েছি, কিন্তু এইটা কি করব? এটা তো প্রায় মরে যাচ্ছে। আরে আরে, ওটাকে ছুঁড়ে একদম ফেলে দে। ওটা আমার বাগানে থাকলে যে বাকি গাছগুলো মরে যাবে। আমি তাহলে এটা নেব? আমি না হয় আমার বাগানের এক কোণে এটাকে পুঁতে দেব, যদি আবার বাঁচাতে পারি। ঠিক আছে, তা বেশ, নিয়ে যাই আপরটাকে। আর এই নে তোর 20 টাকা। আর আমিও যাই, বাগানের মালিককে সবটা আমি বুঝিয়ে দিয়ে আসি। কলা গাছ আর টাকা পেয়ে তো অবনী খুব খুশি হলো। সে খুশি মনে ঘরে ফিরে এলো। ইরে, তোর মুখে হাতে এত মাটি কেন? বাজারগুলো রেখে তুই কোথায় গিয়েছিলি? হ্যাঁ, এই যে 20 টাকা, তুই না বলেছিলি ঘরের চাল সারাবি? 10 টাকা হয়ে যাবে, আর বাকি টাকা দিয়ে মায়ের জন্য কবিরাজের কাছ থেকে ওষুধ কিনবো। সে কি রে, এত টাকা তুই কোথায় পেলি? রফিক কাকার বাগানে যে কলা গাছ পুঁতে দিয়ে এলাম, আর এটা আমাদের বাগানে পুঁতে দেব। আমরা এর অনেক যত্ন আত্তি করবো, আর যত্ন আত্তি করে একে বাঁচিয়ে তুলবো। তুই কিনা একা একা এত কষ্ট করলি বোন, আমাকে বলতি, আমিও তোকে সাহায্য করতাম। তুই তো লাউ মাচা তৈরি করছিলি। চল, এখন একে বাগানে রোপণ করে আসি। তুই যা রে, গাছটাকে সুন্দর করে লাগিয়ে একটা ডুব দিয়ে আয়, আর আমি তোর খাবার বাড়ছি। মা, খেয়ে যাবো?
তুই কেন এখনো না খেয়ে বসে আছিস বলতো? তোকে রেখে কি আমি কখনো খেয়েছি বল? তাড়াতাড়ি খা, সবচেয়ে জুড়িয়ে গেল। পান্তা ভাত আর পেঁয়াজ মরিচ, এর আবার জুড়োনোর কি দিদি বলতো? এই দিদি, তুই জানিস আমি শুনেছি পান্তা ভাত দিয়ে কলা চটকে খেতে নাকি বেশ মজা। আমাদের ঘরের সামনের ওই কলা গাছটা যদি বেঁচে যায় তাহলে সেই কলাগুলো অর্ধেক আমরা খাওয়ার জন্য রাখবো আর অর্ধেক বিক্রি করে দেবো। ওরা খাওয়া শেষ করতেই ওদের একটা প্রতিবেশী সেখানে এলো। ওরে বাবারে, তোরা তো দেখছি বেশ সুখে আছিস রে। তা বলছি আমাকে একটা কাঁচা লঙ্কা দিবি? আসলে আমি আবার কাঁচা লঙ্কা ছাড়া ডিম খেতেই পারি না। রোনা দিদি, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি বাগান থেকে কাঁচা লঙ্কা এনে তোমাকে দিচ্ছি। রুনা ওদের প্রতিবেশী হলেও সে সব সময় নবীনী এবং অবনীকে হিংসে করত। ছোট্ট একটা বাগান থেকে সবজি ফলিয়ে ওদের কত সুখে দিন কাটে। ইস, যদি আমি ওদের এই বাগানটা নষ্ট করে দিতে পারতাম, কিন্তু এই কাঁটা তারের বেড়ার জন্য যে কিছুতেই তা সম্ভব হবে না। অসহ্য এরা। এমন ভিখারি কোনো প্রতিবেশী না থেকে যদি বড়লোক কোনো প্রতিবেশী থাকতো তাহলে কতই না ভালো হতো। কি এত ভাবছো গো দিদি? এই নাও তোমার কাঁচা লঙ্কা। তা বলছি কি, তোরা তোদের ঘরের চালটা এখনো কেন সারাসনি বলতো? ইস, কত বড় ফুটো হয়ে গেছে। তাতে কি হয়েছে গো দিদি? এভাবে কেন বলছো? জানো, আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠি তখন রোদ এসে আমাদের ওই ঘরের চালের ফুটো দিয়ে ঘরে এসে পড়ে, বুঝেছো তো? তাতে আমরা বুঝে যাই সকাল হয়ে গেছে। তারপর রাতে যখন চাঁদের আলো ঘরের ভেতর দিয়ে আসে তখন বুঝতে পারি রাত নেমে এসেছে। আবার জানো তো, বৃষ্টির সময় ওই ফুটো দিয়ে জল পড়ে, সেটা আমরা জমিয়ে খাই। কষ্ট করে আমাদেরকে আর দূর থেকে জল আনতে হয় না। তোর তো দেখি আজকাল ভারী মুখ ফুটেছে। নিজের বোনকে দেখে একটু শিখতে পারিস না? শোন, নিজের বোনের কাছে ভদ্রতা শিখে নিবি, কি করে কথা বলতে হয়। আসলে জানো তো, সত্যি কথা বললে শত্রুর মুখে আবার ছাই পড়ে। কি বলো? আহা বোন, কি হচ্ছে কি এসব? তুই যা, গাছগুলোতে পানি দিয়ে আয়, আমিও চলি। আমি মনে হয় ওদের বাড়িতে থাকতে এসেছি। চলি রে, আমার ভাত যে জুড়িয়ে গেল। দুই বোনের যত্নে কলা গাছটা অনেক বড় হয়ে গেল। দুই বোনই তাদের সুখ দুঃখের সব কথা কলা গাছের সাথে ভাগাভাগি করে নিত। কলা গাছে যেন পাতা দুলিয়ে ওদের সব কথা শুনতো। ওরা দু বোন সারাদিন ঘরের সামনে গিয়ে কলা গাছের সঙ্গে কি এত কথা বলিস বলতো? ও কি মানুষ নাকি যে তোদের সঙ্গে কথা বলবে? কথা বলতে যে খুব ভালো লাগে মা, তাই তো বলি। কদিন পর কলার গাছ থেকে একটা মোচা বের হলো আর অতি দ্রুত সেটা বড় হতে লাগলো। আমার প্রিয় কলার গাছ, আরে আরে বাহ, কি সুন্দর কলার মোচা হয়েছে। এটা বেশ বড় হচ্ছে, আমরা বরং এই মোচার ঘন্ট করে খাবো। মা বলে মোচার ঘন্ট খেতে খুব স্বাদ। পরের দিন সকালবেলা তারা দু বোন কলা গাছের সামনে এসে বেশ অবাক হয়ে গেল, কারণ কলা গাছে যে সোনার কলা ধরেছে। আরে আরে বাহ, এই তো দেখছি সোনার কলা। বিধাতা যে মায়ের ডাক শুনেছে বোন, আমরা যে সোনা ফলিয়েছি। আমি বরং এখান থেকে একটা কলা নিয়ে নিচ্ছি, এটা বাজারে গিয়ে বিক্রি করে কিছু টাকা পাবো, আমাদের সুদিন এলো বলে। তোমাকে অনেক ধন্যবাদ গো কলা গাছ। অবনী এসব কথা বলতে না বলতেই সে গাছ থেকে একটা পরী বেরিয়ে আসে আর সে বলতে থাকে, এই কলা গাছ যে কোনো সাধারণ কলা গাছ নয়, এই কলা গাছ যে আমার জাদুই কলা গাছ। আসলে আমি মানুষকে পরীক্ষা করার জন্যই এই কলা গাছকে এমন মরার মতো করে বানিয়ে রেখেছিলাম, আর তাতে নিজে অবস্থান করি যাতে করে কেউ আমাকে চিনতে না পারে। আর আমাকে যে যত্ন করতো আমি তাকেই এমন সোনার কলা দিতাম। ধন্যবাদ তোমাদের, তোমরা এত যত্ন করে আমাকে এত বড় করে তুলেছো। তোমাদের যত্নে আমি খুবই সন্তুষ্ট, আর আমি তোমাদের উপর সন্তুষ্ট হয়ে এমন সোনার কলা দিয়েছি। ধন্যবাদ তোমাদের আমার এত পরিচর্যা করার জন্য। ও মা, এ আমি কি দেখছি? এ তো দেখছি সত্যি একজন পরী। পরী, তোমাকেও অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এমন সোনার কলা দেওয়ার জন্য। মরা গাছ থেকে কলা পেয়েছে, আমরাও বেশ খুশি হয়েছি। সে খুবই ভালো কথা যে তোমরা খুশি হয়েছো, কিন্তু তোমরা এই কলা গাছটাকে এখানে রেখো না, তোমরা বরং এমন কোনো জায়গায় রাখো যাতে কলা গাছটাকে কেউ দেখতে না পারে, কারণ এই সোনার কলা যে কেউ দেখলে যে ভীষণ লোভে পড়ে যাবে আর সে তোমাদের ক্ষতি করার চেষ্টা করবে, আর এই কলা গাছটাকেও এখান থেকে নিয়ে যাবে। তাই যত দ্রুত সম্ভব তোমরা এই কলা গাছটাকে অন্য কোথাও রোপণ করে দাও। আর আজকের পর থেকে আমি এই কলা গাছ থেকে বিদায় নেব, কারণ আমার সব কার্যকলাপ যে শেষ হয়ে গেছে। আমি যা চাইতাম তা যে আমি পেয়ে গেছি। তোমাদের যত্নে
আমি অনেক খুশি হয়েছি। তবে তোমরা চিন্তা করো না, আমি না থাকলেও এই কলার গাছ তোমাদেরকে সোনার কলাই দেবে। এসব কথা বলে পরী জাদু করে কলার গাছটাকে মন্ত্রভূত করে দেয়। পরী অদৃশ্য হয়ে যাওয়ার পর দুবোন ভাবতে থাকে তাদের তো তেমন কোনো জমিও নেই, আর লুকিয়ে রাখার মতো কোনো ব্যবস্থাও করতে পারবে না। তবে এই কলা গাছটাকে কোথায় রাখা যায়? অনেক ভাবনা চিন্তার পর দুই বোন মিলে কলা গাছটিকে তুলে নিয়ে গিয়ে তাদের রান্নাঘরে রোপণ করে দিল, যাতে কেউই সেই কলা গাছটিকে আর দেখতে না পারে। অবশেষে রান্নাঘরেই কলার চাষ হলো, আর তারা দুই বোন সেই গাছ থেকে পাওয়া সোনার কলা নিয়ে বেশ সুখে শান্তিতেই বসবাস করতে থাকলো। তাদের আর কোনো অভাবই রইল না, তারা অনেক ধনী হয়ে গেল, পাশাপাশি অনেক গরিব অসহায় লোকেদের সাহায্য করতে লাগলো। গ্রামের নাম নিশ্চিন্তপুর। গ্রামের মানুষজন নিশ্চিন্তে বসবাস করত। সেই গ্রামের বড় রাস্তার পাশে একটা পুরনো বট গাছে এক ডাইনি বাস করত। পশু পাখি জীবজন্তু রক্ত খাওয়াই ছিল ডাইনির একমাত্র কাজ। সে সারাদিন গাছে বসে পাহারা দিত। মাঠ থেকে যদি কেউ গরু আনতে ভুলে যেত বা কোনো পশু হারিয়ে যেত, তাহলে ডাইনি পশুর ঘাড় মোটকে রক্ত চুষে খেত। আর খাবার না পেলে সে কোনো গোয়াল ঘরে গিয়ে হানা দিত, আর সেখানে গিয়ে সবচেয়ে মোটাসোটা পশুর রক্ত খেয়ে আবার সেই বট গাছে যেত। যে পশুটা মারা যেত তার গলায় শুধুমাত্র 2টি দাগের চিহ্ন পাওয়া যেত। গ্রামবাসীরা ভাবতো হয়তো সাপে কেটেছে। এভাবে ডাইনির দিন কেটে যাচ্ছিল। একদিন ডাইনি বট গাছের উপরে পা ঝুলিয়ে বসেছিল। তখন গাছের নিচ দিয়ে একদল বরযাত্রী যাচ্ছিল। বউ গরুর গাড়িতে বসেছিল, আর বর সহ বরযাত্রীরা তার সাথে সাথে যাচ্ছিল। বড় বউকে অনেক সুন্দর লাগছিল। বট গাছের উপরে বসে ডাইনি সবকিছু লক্ষ্য করলো। তার খুব খারাপ লাগলো। ইস, বর বউকে কত সুন্দর লাগছে, আমি যদি এরকম করে বউ হতে পারতাম। কিন্তু আমার মতো ডাইনিকে কে বিয়ে করবে? আমি যদি এ চেহারায় কারো সামনে যাই, তাহলে তো সে আমাকে ভয় পেয়ে দৌড়ে পালাবে। না, এ হতে পারে না। আমার মনে যা ইচ্ছে হয় আমি যে কোনো উপায়ে তা করে থাকি। সে বসে বসে কি করা যায় তা ভাবতে লাগলো। কিছুক্ষণ পর একটা রাখাল ছেলে অনেকগুলো গরু সেই গাছের নিচ দিয়ে নিয়ে যাচ্ছিল। ছেলেটাকে দেখে ডাইনির মনে দুষ্ট বুদ্ধি খেলে গেল। যাক, ভালো একটি ছেলে পাওয়া গেল। ছেলেটাকে দেখে খুব সহজ সরল মনে হচ্ছে। এমন করেই হোক, একে আমার বিয়ে করতেই হবে। তাহলে আমার মনের ইচ্ছা পূরণ হবে, আর গরুগুলোর রক্ত আমি মজা করে খেতে পারবো। ডাইনি বটগাছের ডালে বসে অপেক্ষা করতে লাগলো কখন ছেলেটি ফিরে আসে। এদিকে সারাদিন কেটে যাওয়ার পর বেলা গড়িয়ে এলে রাখাল ছেলেটি মাঠ থেকে গরু নিয়ে বাড়ির পথে ফিরে চলল। এক সময় সে ওই বটগাছটির নিচে এসে উপস্থিত হয়। ডাইনি দেখলো এই সুযোগ। ওই তো ছেলেটি আসছে। এখন এই সুযোগে আমি ওর পিছু নেব, আর ওর বাড়িটা চিনে আসবো। আর সুযোগ বুঝে আমি এমন চালাকি করব যে ও আমাকে বিয়ে করতে বাধ্য হবে। ডাইনি তখন রাখাল বালকের পিছু পিছু চললো। রাখাল পাশের গ্রাম রায়পুরে থাকতো। ডাইনি লুকিয়ে লুকিয়ে রাখাল পালকের বাড়িটি চিনে নিল। এরপর সে ওই গ্রামের রাস্তার পাশে একটা বট গাছে আশ্রয় নিল। এই তো আমার থাকার মতো আশ্রয় পেয়েছি। এখন থেকে আমি এখানেই থাকবো। কাল যখন রাখাল ছেলেটা গরু নিয়ে এই দিক দিয়ে যাবে, তখন আমি ওর মুখোমুখি হব। পরের দিন একইভাবে রাখাল ছেলেটি গরু নিয়ে বের হলো। বিকেলে যখন মাঠ থেকে গরু নিয়ে ফিরছিল, তখন ডাইনিটা একটা অপূর্ব সুন্দরী কন্যার রূপ ধরে বট গাছের নিচে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। রাখাল ছেলেটা কাছাকাছি এসে তাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? আমি পথ হারিয়ে এখানে চলে এসেছি। এখানে আমার কেউ নেই। তোমার নাম কি, আর কোন গ্রামে তোমার বাড়ি? আমার নাম ইলা। আমার গ্রাম অনেক দূরে। আমার মা বাবা জ্বরে কবলে পড়ে মারা গেছে। এখন আমার কেউ নেই। আমাকে দয়া করে তোমার বাসায় আশ্রয় দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বরং আমার সাথেই চলো। আমি তোমাকে আমার মায়ের সাথে পরিচয় করিয়ে দেব। এই বলে রাখাল ছেলেটি ডাইনিকে নিয়ে তার বাড়িতে ফিরে এলো।
ফিরে এসে সে মেয়েটিকে তার মায়ের সাথে পরিচয় করিয়ে দিল। ডাইনি তখন ছেলেটার মাকে একই কথা বলল এবং খুব করে কাঁদতে লাগলো। ডাইনির কান্না দেখে রাখাল ছেলের মায়ের মন গলে গেল। তোমাকে দেখে তো খুব দুঃখী মনে হচ্ছে। ঠিক আছে, তুমি আমাদের বাড়িতেই থাকো। তোমাকে যদি আমার ছেলের সাথে বিয়ে দেই তাতে কি তোমার কোনো আপত্তি আছে? না মা, আমার কোনো আপত্তি নেই। আপনারা আমাকে অনেক দয়া করেছেন। পরের দিন ডাইনির সাথে রাখাল ছেলে বিয়ে হয়ে গেল। তার মনের আশা পূরণ হলো। কিন্তু বউ হলে কি হবে? সে তো ছিল একটা ডাইনি, তার তো রক্ত খাওয়ার পিপাসা। তাই বাড়ির সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন সে চুপি চুপি উঠে যায় এবং কোনো একটা পশুকে মেরে তার রক্ত শুষে খেয়ে চলে আসে। আর কোথাও না পেলে সে নিজেদের গোয়াল ঘরে হানা দেয় এবং রাখালের গরুগুলোকে মেরে তার রক্ত খেয়ে নিত। এভাবে কয়েকদিনের মধ্যে গ্রামের অনেক জায়গায় মৃত পশু দেখা গেল। প্রত্যেকটা পশুর গলার কাছে ছিল দুটি করে ফুটো, যা দেখে স্পষ্ট বোঝা যেত যে কেউ তার রক্ত খেয়েছে। জানো মা, আজকেও না আমাদের গোয়াল ঘরে একটা গরু মারা পড়েছে। গতকালকে সুমন কাকুদের গরু মারা পড়েছিল। এভাবে প্রতিদিন কারো না কারো গরু ছাগল মারা পড়ছে। বলিস কি? আগে তো এমনটা ছিল না। আমাদের গায়ে কখনো কারো গরু বা ছাগল এভাবে মারা গিয়েছে আগে তো শুনিনি। হ্যাঁ মা, ঠিকই শুনেছ। সবাই বলা বলি করছে আমাদের গায়ে নাকি ডাইনির উৎপাত বেড়েছে। কারণ গরু ছাগল যেভাবে মারা যাচ্ছে তা দেখে সবাই বলছে কোনো ডাইনি গরুগুলোর ঘাড় মোড়কে রক্ত শুষে খাচ্ছে। সেদিন রতন কাকা দেখেছে পাশের বটগাছে একটা ডাইনি নাকি পা দুলিয়ে দুলিয়ে বসেছিল। এখন সবাই মিলে খুঁজে দেখতে হবে ডাইনিটা কার বাড়িতে উঠেছে, না হলে আমাদের গায়ের একটা পশুও আর জ্যান্ত থাকবে না। রাখালের মা অনেক চালাক ছিল। তার মনে একটা খটকা লাগলো। সে মনে মনে ভাবলো, আচ্ছা এমন তো নয় নতুন বউটা অনাথ মেয়ে হিসেবে আমার বাড়িতে এসে উঠেছে। সেই মেয়েটাই আসলে ওই ডাইনি হতেও পারে। সে একটি সুন্দর মেয়ের রূপ ধারণ করে এখানে এসেছে আর প্রতি রাতে একটা করে গরু মেরে খাচ্ছে। আবার নাও হতে পারে, কিন্তু যাই হোক এর রহস্য আমায় বের করতেই হবে। রাখালের মা তখন তার বউয়ের উপর নজর রাখার সিদ্ধান্ত নেয়। সেই রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ল তখন রাখালের মা ঘুমের ভান করে চুপ করে শুয়ে রইল। সে আসলে দেখতে চেয়েছিল রাতের বেলা বউ কি করে। এদিকে প্রতিদিনের মতোই ডাইনির রক্ত পিপাসা জেগে উঠল। সে আস্তে আস্তে ঘরের দরজা খুলে বের হলো। শাশুড়ির ঘরের দিকে একটা উঁকি মেরে দেখলো তার শাশুড়ি প্রতিদিনের মতো ঘুমাচ্ছে। তখন সে নিজের রূপ ধারণ করলো এবং বাহিরে বের হয়ে এলো। শাশুড়ি ঘুমের ভান করে থাকলেও তিনি কিন্তু সবকিছুই লক্ষ্য করেছেন। কিছুক্ষণ পর গোয়াল ঘরে একটা পশু ছটফট করার শব্দ শুনতে পেলেন। তার আর কিছু বুঝতে বাকি রইল না। এই ডাইনি মেয়েটা নিশ্চয়ই আমাদের বাড়িতে বউ সেজে এসেছে এবং প্রতিদিন একটা করে পশু ধরে তার রক্ত খেয়ে মেরে ফেলছে। রক্ত খাওয়ার পর সে আবার নতুন বউয়ের রূপ ধরে বাড়িতে ফিরে এলো। শাশুড়ি সেটাও লুকিয়ে লুকিয়ে লক্ষ্য করলেন, কিন্তু কিছুই বললেন না। পরের দিন সকালে তিনি তার ছেলেকে গোপনে ডেকে বললেন, শোন বাবা, তোকে একটা কথা বলি। তুই কালকে যে ডাইনির কথা বলেছিলি সে ডাইনিটা আসলে আমাদের বাড়িতে উঠে এসেছে এবং তোর বউ সেজে। তুই যেই মেয়েটাকে আশ্রয় দিয়েছিলি আসলে সে আর কেউ নয়, সেই মেয়েটাই ডাইনি। বলো কি মা, এটা কি করে সম্ভব? আর এটা তুমি বুঝলেই বা কি করে? কাল রাতে আমি সবকিছু লক্ষ্য করেছি। আমি ঘুমের ভান করে শুয়েছিলাম, তখন দেখলাম তোর বউ উঠে ডাইনির রূপ ধারণ করলো আর বাহিরে গিয়ে একটা গরু মেরে রক্ত খেলো। আজকেও গিয়ে দেখ আমাদের গোয়াল ঘরে একটা গরু মরে পড়ে আছে। রাখাল ছেলেটি মায়ের কথা বিশ্বাস করলো এবং গোয়াল ঘরে গিয়ে দেখতে পেল আজও তাদের একটা গরু মরে পড়ে আছে। সে তখন একটি ফন্দি আঁটলো কিভাবে এই ডাইনির হাত থেকে বাঁচা যায়। সে কাউকে কিছু না বলে প্রতিদিনের মতো গরু নিয়ে বের হয়ে গেল, কিন্তু আজ একটু তাড়াতাড়ি বাসায় ফিরে এলো গরু নিয়ে। ডাইনি তা দেখে বলল, কি গো, আজ এত তাড়াতাড়ি বাড়িতে ফিরে এলে যে? আজ একটা বিপদের খবর শুনে তাড়াতাড়ি চলে এলাম। কি হয়েছে? কি বিপদ? তবে শোনো, আজ আমি লোকমুখে শুনলাম আজ নাকি আমাদের গ্রামে ডাকাত দল আসবে।
তারা যার কাছে যা পাবে সে সবকিছুই ছিনিয়ে নেবে আর লোকজনদেরকে প্রাণে মেরে ফেলবে। এই জন্য আমাদের টাকা পয়সা সোনা গহনা যা আছে সবকিছু নিয়ে গর্তে লুকিয়ে রাখতে হবে। তা বেশ, চলো আমরা গর্ত খোঁড়া শুরু করি। তখন সবাই মিলে একটা বড় গর্ত খোঁড়া শুরু করলো। যে মাত্র গর্ত খোঁড়া শেষ হয়েছে, সে ধন সম্পদ নিয়ে ডাইনি সবার আগে গর্তে প্রবেশ করলো। দেখো, আমি গর্তে গিয়ে ঢুকলাম, তোমরাও তাড়াতাড়ি করে চলে আসো। হ্যাঁ হ্যাঁ, আমাদের চলে আসতে হবে না, তুমি এখন থেকে ওখানেই থাকো। তখন রাখাল ছেলে ও তার মা মিলে তাড়াতাড়ি করে গর্তটি মাটি দিয়ে ভরাট করে ফেললো। এভাবে রক্তচোষা ডাইনি সারা জীবনের মতো গর্তের ভিতরে মরে পড়ে রইল। আর এভাবেই গ্রামের লোকজন রক্তচোষা ডাইনির কাছ থেকে মুক্তি পেল।